মাহফুজ আলম অবশ্যই আমাদের গণঅভ্যুত্থানের একটি প্রধানতম ব্যক্তি যে আসলে সামনের থেকে আসলে লড়াইয়ে ভূমিকা রেখেছেন এবং সেই ঘটনার প্রেক্ষিতেই এই গণঅভ্যুত্থানের পরবর্তী যে সরকার ইন্ট্রিম গভর্নমেন্ট গঠন হয় সেখানে তিনি অংশ হয়েছেন। আমাদের সাথে তার একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, কিন্তু এনসিপির সাথে এই রাজনৈতিক দলের সাথে তার কোনো সম্পর্ক নেই। যদি ব্যক্তিগত সম্পর্কের জায়গা বলেন, আমাদের সাথে অনেকের সাথে তার একটা ব্যক্তিগত সম্পর্ক আছে। আমাদের একই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা, একই সাথে অনেক দীর্ঘদিনের একটা যাত্রা, সেখান থেকে তার সাথে আমাদের একটা সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক রয়েছে। সেই ক্ষেত্রে যদি নাই থাকে বা সুসম্পর্ক আছে, কিন্তু তার এই বক্তব্যটাকে আপনি কিভাবে দেখছেন যে আসলে বড় কোনো সংঘাতের আশঙ্কা এনসিপি দেখছে কিনা? হ্যাঁ, সংঘাতের তো একটা আশঙ্কা তৈরি হচ্ছে, কারণ যেভাবে রাজনৈতিক দলগুলো আসলে বিভাজিত হচ্ছে, যেখানে আসলে এই সময়টাতে সবচেয়ে বেশি ঐক্যমত্যের প্রয়োজন, তার বদল আসলে জুলাই সনদ বা এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে পাশ কাটিয়ে যখন শুধুমাত্র নির্বাচনের ট্রেনে ওঠার আলাপ উঠে আসে এবং সেই দিকেই আসলে ধাবিত হয় এবং নানাভাবে আসলে বিভিন্ন জায়গায় আমরা দেখছি আসন দেয়া হচ্ছে, ভাগ বটোয়ারার আলাপ উঠছে। তো সেই জায়গা থেকে তো আসলে আমরা দেখছি যে জাতীয় পার্টির মতো দল নতুন করে আবার তারা দাবি তুলছে যে আওয়ামী লীগ ছাড়া নাকি নির্বাচন হবে না। এই আলাপগুলো উঠছে কীভাবে? এই আলাপগুলো উঠছে তো আসলে আমাদের মধ্যে বিভাজনগুলো তৈরি হওয়ার ফলে। তো সামগ্রিকভাবে আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল শুরু হচ্ছে, কারণ তাদের ব্যাপক একটা ফান্ডিং আছে। সেই ফান্ডিংটা কিন্তু তারা চ্যানেলাইজ করছে এবং আমাদের দেশে বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে থাকা যারা লীগের সন্ত্রাসী বাহিনী আছে, তারা বিভিন্ন রাজনৈতিক দলে আশ্রয় প্রশ্রয় পাচ্ছে। তো সেই আলোকেই তো আসলে একটা নতুন করে সম্ভাবনা তৈরি হচ্ছে। এছাড়াও দেশি বিদেশি অনেক এজেন্সি, অনেক সংস্থারও একটা মদদের জায়গা অবশ্যই আছে, যে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, একটা 1-11-এর মতো পরিস্থিতি তৈরি করার একটা আশঙ্কা অবশ্যই আছে। এই যে আপনি বলছেন বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিভেদ তৈরি হয়েছে, বিভেদ চলছে, সেক্ষেত্রে এনসিপির দায় কতটুকু? এনসিপির দায় আসলে তো এনসিপির দায়ের জায়গাটা খুব বেশি আমি বলতে চাই না আর কি, কারণ এনসিপি বরঞ্চ দায়িত্বশীল ভূমিকা রেখেছিল একটা ঐক্য ধরে রাখার জন্য ডে ওয়ান থেকে। সেটা জাতীয় সরকারের ফরম্যাট বলার ক্ষেত্রে যেমন একটা ভূমিকা ছিল, কিন্তু সেটা হয়নি এবং রাজনৈতিক দলগুলো যেভাবে আসলে চারিতা করে গেছে এবং সামগ্রিকভাবে যে প্রসেসে আগানোর কথা ছিল সেটার দিকে তারা যায়নি। তো এনসিপি বরাবরই তাদের লাইনটা ক্লিয়ার ছিল। এই লাস্ট জুলাই সনদের ক্ষেত্রে যখন তারা দেখতে পেয়েছে যে এটাও একটা মানে কোনো আইনি ভিত্তি নেই, একটা কাগজি দলিল হিসেবে রয়ে যাবে, সেখানে তারা তাদের বাধ্য হয়ে আসলে তারা তো জনতার সাথে প্রতারণা করতে পারে না। রাজনৈতিক দলগুলোর সাথে একটা সুসম্পর্ক রাখার জন্য তো জনতার সাথে আমরা প্রতারণা করতে পারি না। তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আমাদের রাজনৈতিক দল, তো সেখানে আসলে এত বড় প্রতারণা আমরা করতে পারিনি। তো এক্ষেত্রে যদি আপনারা বলেন যে আপনারা ঐক্য বিনষ্ট করেছেন, সেটা বলতে পারেন, কিন্তু আমরা জনগণের সাথে কোনো প্রতারণা করতে চাই না। আপনাদের বক্তব্যগুলো কি মনে হয় না আপনাদের কিছুটা বিভেদ তৈরির কারণ তৈরি করেছে? যদি বলি কত সপ্তাহ, কতদিন বিএনপির বিরুদ্ধে, কতদিন জামায়াতের বিরুদ্ধে, আবার শোনা যায় জামাতের সাথে জোটে যাচ্ছেন, আবার শোনা যাচ্ছে বিএনপির সাথে জোটে যাচ্ছেন, কিন্তু তাদের এই দুই দলের বিরুদ্ধেও আপনাদের বক্তব্যগুলো বেশ আক্রমণাত্মক, এরকম বক্তব্য তো হচ্ছে নাকি? না, দেখেন, আমরা তো আসলে মানে আমরা এমন কোনো বক্তব্য দিয়েছি যেটা আসলে মিথ্যা কথা বা নেগেটিভলি পোর্ট্রে করা হয়েছে এরকম তো না। যেটা বাস্তব, যেটা সত্য, সেটাই আমরা তুলে ধরছি। এখন বিএনপির যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, আমরা তো সেই সমালোচনাটা করব। জামাত ইসলামী যদি কোনো ভুল করে থাকে, সমালোচনা করব। সেম ওয়েতে আমাদেরটাও করবে। এটা আপনারা জাজ করবেন যে আসলে এটা কতটুকু সত্য কথা বলা হচ্ছে, কতটুকু মিথ্যা কথা বলা হচ্ছে। তথ্য যদি ভুল থাকে, আপনারা সেটা জাতির সামনে তুলে ধরবেন, অন্য দলেরটা সেইভাবে তুলে ধরবেন। তো আমরা তো আমাদের জায়গা থেকে আমরা যদি দেখি যে আসলে একটা দল পিয়ারের আলাপ তুলে একরকম আবার অন্যদিকে চলে যাচ্ছে, দেখা যাচ্ছে যে সেই যেখানে তাদের দাবি ছিল ওটাতে স্টিক না থেকে দেখা যাচ্ছে যে আবার অন্য আলাপে চলেছে, সেক্ষেত্রে তো জামাত ইসলামের ক্ষেত্রে আমাদের আহ্বায়কের এরকম বক্তব্য এসছে, সেম ওয়েতে বিএনপির জায়গাটাও এসছে। তো তাদের যে ঐতিহাসিক দায়ের জায়গাগুলো, সেগুলো যদি আমরা পর্যালোচনা না করি, তাহলে আবার 90-এর মতো 3 জোটের রূপরেখার মতো একটা আলাপ আবার 20 বছর পর জাতিগত কোনো একটা ফেলিয়ারের সিচুয়েশনে আসবে, সেখানে ঐতিহাসিকভাবে এই তরুণদেরকে দায়ী করা হবে। আমরা দেখলাম জামায়াতের সাথে আপনাদের সবচেয়ে আক্রমণাত্মক বক্তব্যগুলো হচ্ছে জুলাই সনদে স্বাক্ষর করার পর থেকে, জামায়াত স্বাক্ষর করার পর, মানে আপনাদের সাথে কি কোনো চুক্তি ছিল যে তারা স্বাক্ষর করবে না, আপনাদেরকে বাদ দিয়ে তারা স্বাক্ষর করে ফেলেছে? এরপর থেকেই বলা হচ্ছে, নাহিদ ইসলাম বলেছেন পিয়ার পদ্ধতি নিয়ে জামায়াত রাজনীতি প্রতারণা করছেন, এরকম করে আসলে পরপর আমরা দেখলাম না। এরকম করে আনুষ্ঠানিক কোনো চুক্তি বা আলাপ আলোচনা কোনো রাজনৈতিক দলের সাথে এনসিপির ছিল না।
একটা পারস্পরিক বোঝাপড়া আছে, যেরকম ভাইদের সাথে আমাদের একরকম বোঝাপড়া আছে, এটা সব রাজনৈতিক দলের সাথে বোঝাপড়া আছে যে জুলাই প্রশ্নে আমরা এক, বাংলাদেশ প্রশ্নে আমরা এক, মানে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ প্রশ্নে আমরা এক। এই বিষয়গুলো তো আসলে আলাদা করে যে চুক্তি স্বাক্ষরিত হবে সেরকম না। এটা তো আমাদের সাথে অন্যান্য রাজনৈতিক দলকে একটা মানে দীর্ঘদিনের একটা বোঝাপড়া ছিল। সেই জায়গা থেকে আমরা যখন দেখি যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসেবে যারা ভূমিকা পালন করছে তাদের এরকম আসলে কথা দিন একরকম রাতে একরকম, সেই জায়গা থেকে ধরেন জামাতের বিরুদ্ধে এরকম আক্রমণাত্মক কথা এর আগে আমরা দেখিনি, বিশেষ করে জুলাই সনদে স্বাক্ষর করার পর যেভাবে আপনাদের নেতারা একের পর এক জামাত সম্পর্কে বক্তব্য দিয়ে যাচ্ছে।